প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। স্বাগত। ধন্যবাদ রেজানুর সাহেব, আপনাকে আমন্ত্রণ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, দলের সিদ্ধান্ত অমান্য করে এমপিদের স্বজনেরা ভোটে। মাহবুবউদ্দিনের অব্যাহতি বিরোধে বিএনপির আইনজীবীরা। শেয়ার বাজার চলছে, অস্থায়ী সিদ্ধান্তে সুফল নেই। দৈনিক সমকালের শিরোনাম, এমপি পুত্রসহ 25 প্রার্থী বিনা ভোটে জয়ের পথে। সামনে তাপমাত্রার চাপ সামলানো হবে কঠিন। দৈনিক যুগান্তরের শিরোনাম, সরেনি এমপি মন্ত্রীর স্বজনরা। হিট স্ট্রোকে আরও 7 জনের মৃত্যু। কালের কণ্ঠের শিরোনাম, বেনজিরের সম্পদ অনুসন্ধানে দুদক। ঢাকায় কাতারের আমিরকে লাল গালিজা অভ্যর্থনা। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ঢাকায় কাতারের আমির, ভোটের মাঠে এমপিদের প্রত্যক্ষ পরোক্ষ নিয়ন্ত্রণ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। ভোটেই থাকলেন বেশিরভাগ বিএনপি নেতা। বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন অনেকেই। মানবজমিনের শিরোনাম, আরও 3 দিনের হিট অ্যালার্ট, বাড়ছে মৃত্যু। কাতারের আমির, ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠক আজ। জয় দিনের শিরোনাম, কমছেই না গরম, আরও 3 দিনের হিট অ্যালার্ট। যুদ্ধ নয়, জলবায়ু পরিবর্তনে অর্থব্যয় করুন মাননীয় প্রধানমন্ত্রী। 4 মে থেকে বাড়ছে ট্রেনের ভাড়া। সময়ের আলোর শিরোনাম, ব্যাংক খাতের সংখ্যা আরও বাড়ছে, আরও 3 দিন হিট অ্যালার্ট। খবরের কাগজের শিরোনাম, পাঠক সৃষ্টির উদ্যোগে গলদ। বইয়ের সংস্কৃতি থেকে এই প্রজন্ম দূরে সরে গেছে। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, কাতারের আমির ঢাকায়। শাহজালাল বিমানবন্দরে শেখ তামিমকে লাল গালিজা সংবর্ধনা ও গার্ড অফ অনার। আপনি শিরোনাম শুনলেন। সারা দেশে যে আলোচনাটি গত কয়েকদিন, ব্যাংকের ব্যাপারে কি এটা বললেন, আর ব্যাংক বাড়ছে না? ব্যাংক না, আলোচনা এলে আলোচনা করবো এটা নিয়ে, কিন্তু এখানে যে বিষয়টা কয়েকদিন ধরে যে আলোচনাটা হচ্ছে যে উপজেলা নির্বাচনে এই যে সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত, মন্ত্রী এমপিদের মানে পোষ্যরা যাতে দাঁড়াতে না পারে, এবং বিএনপিরও হুঁশিয়ারি ছিল যারা দাঁড়াবেন তারা যেন প্রত্যাহার করে নেন। কিন্তু সমকালে যে শিরোনাম হচ্ছে, এমপি পুত্রসহ 25 প্রার্থী বিনা ভোটে জয়ের পথে। আরেকটি শিরোনাম হয়েছে, কেউ কথা না শোনায় হতাশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ধন্যবাদ রেজানুর, আবারও আপনাকে। আসলে যে জিনিসটা হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে স্বজনরা, মানে মন্ত্রী এমপি, যে কথাটা আপনি বললেন, যে তাদের এই লোকজন, একেবারে কাছের লোকজন, নিজেদের আত্মীয় স্বজন, তারা যেন না দাঁড়ালে পরে, এবং এটি দলের সাধারণ সম্পাদক, আমরা পত্রপত্রিকায় লক্ষ্য করেছি, মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, তার পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের বলেছেন তালিকা ঠিক করার জন্য, এবং যদি দাঁড়ায় এবং সিদ্ধান্ত না মানে তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এবং এটি দলের সিদ্ধান্ত। একইভাবে এটি গেল আওয়ামী লীগের সরকারি দল, এবং বিরোধী দলের যে জিনিসটা হচ্ছে, বিএনপি পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে তারা নির্বাচন করবে না। এর আগে আপনার অনুষ্ঠানে আমি বলেছিলাম যে তারা নির্বাচন করবে এই কারণে, এবং এখন আমার মনে হয় যে বিএনপি তাদের কথা শুনবে না এই কারণে। বিএনপি সম্পূর্ণ, আওয়ামী লীগের কথাটা ভিন্ন, যে সরকারি দল তার দলীয় নেতা কর্মীদের, মন্ত্রী এমপিদের যাতে হস্তক্ষেপ না করেন এই নির্বাচনে, যে দলের কোনো প্রতীক দেওয়া হয়নি। দলের পক্ষ থেকে একাধিক প্রার্থী, তৃণমূলের যারা দীর্ঘদিন যাবৎ আছে, যে হাইব্রিড আসছে, তারা বঞ্চিত হচ্ছে মনে করেন। তো এই পরীক্ষাটা করতে দেওয়া, যে আপনি, আমি, আরও যারা মনে করেন যে নির্বাচনে, যেমন আমি যে এলাকা লৌহজং উপজেলা, ওখানে ইফতার পার্টিতে গিয়েছিলাম, 3 জন প্রার্থী আছেন, 3 জনেই আওয়ামী লীগের লোক, এবং এই জায়গায় কেউ কোনো মন্ত্রী এমপি কারো লোক না। এখন যাতে না থাকে, যদি 3 জনের মধ্যে কাউকে এমপি যদি একজনকে সমর্থন দেয়, স্বাভাবিকভাবে তার প্রতি দুর্বল, তার পাল্লাটা ভারী হবে। কিন্তু আমি না একটা ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাই, একজন সাধারণ নাগরিক হিসেবে, মানে
বড় দুটি দল, হ্যাঁ। বিএনপি আওয়ামী লীগ, দুইটি বড় দল, সেই দলের কেন্দ্রীয় পর্যায় থেকে যখন কোনো নির্দেশনা আসে। যায় সেটাকে কিন্তু আমরা দলের কি বলবো নির্দেশ বলেই মনে করি। sure. তো সেই জায়গায় উচ্চ মহল থেকেও নির্দেশনা যাওয়ার পরে যদি আজকে এই সিদ্ধান্ত নিতে হয় যে দলের সিদ্ধান্ত অমান্য করে এমপিদের স্বজনেরা ভোটে, তাইলে এই যে নিয়মটা চালু হচ্ছে এর ভবিষ্যৎটা না, কি? আমি আপনাকে এখানে আবার বলি, আপনার সাথে আমি এই জায়গাটা আমার ব্যক্তিগত মতামত আমি যেটা বলবো যে আপনি যেই কথাটা বলছেন সেটি আদর্শ একটা রাজনৈতিক পরিবেশের কথা বলছেন। জি। সেখানে একটি দলের সিদ্ধান্ত দলের নেতাকর্মীদের জন্য, কিন্তু দলের যে রাজনৈতিক যে আদর্শ পরিবেশ সেই পরিবেশটি কিন্তু নেই আমাদের এখানে। আচ্ছা আচ্ছা না থাকার কারণ আমি একেবারে একান্তভাবে ব্যক্তিগত মতামত বলছি, যে আমি সবসময় বলার চেষ্টা করি যে 1975-এ 15ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দীর্ঘদিন পর্যন্ত সামরিক শাসক এবং তাদের অনুগতরা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যার বিচার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্র ক্ষমতায় এলেন, সরকার পরিচালনা করলেন, আংশিক বিচার হয়েছে, এটি আমার মত। এখনো কিন্তু কারা এর পেছনে ছিলেন এই হত্যাকাণ্ডের বিচারটি হয়নি। কিন্তু এখনো কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রাম করেছেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। 48 সন থেকেই তিনি চিন্তা করেছেন বাংলাদেশ স্বাধীন করবেন। আওয়ামী লীগ গঠন করার আগে এগুলো ইতিহাস। 48 সালে ছাত্রলীগ গঠন করেন, সেই জায়গায় যখন প্রশ্নবিদ্ধ করা হয়, সুতরাং সেই পরিবেশটা যখন থাকে না, তখন কিন্তু আপনি শুধুমাত্র শাসক দলের নির্দেশ মানল না, এটা পাশাপাশি আপনি দেখেন যে বিএনপি যে বড় দল, শাসক না, দলের নির্ধারণ আমি আমি শাসক দলের নির্ধারণের কথা বলছি না, আমি বলছি যে দলের সিদ্ধান্ত, নির্দেশ। দলের কথা বলছি, সরকার না, এখানে দলের নির্দেশটা মানছে না। পাশাপাশি আসেন আপনি বিএনপি একটি দল, সেই দলের যে নির্দেশগুলো দেওয়া হচ্ছে, আপনার এই অনুষ্ঠানে আমি বলেছিলাম যে তাদের 200 প্রার্থী থাকবে, জামাতের 100 থাকবে, উপর দিয়ে যাই বলুক না কেন তাদের বেশ কিছু প্রার্থী কিন্তু ইতিমধ্যেই রয়ে গেছে। আপনি প্রত্যাহারের দিন গতকাল না আজকে শেষ হবে মনে হয়, দেখবেন যে তাদের রয়ে গেলে তারা কি করবেন, অর্থাৎ বিএনপি যে গণবিরোধী রাজনীতিটা করছে, জনসম্পৃক্ততার কোনো রাজনীতি করে না, না করলে হয় কি অন্যের উপর কিন্তু চাপ পড়ে। আমি যদি এটি অপকম্য করি, আপনার এই অনুষ্ঠানে বসে থেকে আপনার উপর চাপ পড়বে, কিন্তু আপনার উপর দায় পড়বে কিন্তু। এবং বিরোধী দল যখন বিরোধী দলের রাজনীতিটা করছেন না, তারা শুধুমাত্র বলছেন গণতন্ত্র নেই, এই সরকারকে পালিয়ে যেতে হবে। এই সরকার নির্বাচনের আগে বলেছেন, সরকার কিন্তু 4 মাস হয়ে গেল, 4 বছরও হয়ে যাবে, 4 বছর এমনি বললাম, 4 বছর 5 বছর হয়ে যাবে, সমস্যা। কিন্তু তারা যে কথাগুলো বলেন, এই কথাগুলো তারা যদি জনগণের স্বার্থে বলতেন, জনগণকে সম্পৃক্ত করে রাজনীতিটা করতেন, তাহলে কিন্তু রাজনীতির পরিবেশটা অন্য হতো। এটি আমার ব্যক্তিগত মতামত। আপনি দেখেন করোনার সময় না, আপনি কি বিএনপির আর এই BNP দায়টা অন্য কি এই কারণে কি সরকারি দলের লোকজন মানছে না? অবশ্যই চাপ পড়ে, এই কারণে চাপ পড়ে যে আপনি, তারা যেহেতু রাজনৈতিক দল শক্ত একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী না থাকার পরে আমার দলে তো আমরাই, তা আমি এখানে যদি দলের সিদ্ধান্তটা না মানি তাহলে কি হবে, আমার এক্সপেল করলো। আমি এই যে অবস্থাটা, যদি একটা শক্ত প্রতিদ্বন্দ্বী থাকতো, দল থাকতো, তাহলে কিন্তু এই সাহস পেত না, এই সাহস পাওয়ার সুযোগই নেই। তাকে রাজনীতি করে, মানে নীতি মেনে, অর্থাৎ সিদ্ধান্ত মেনেই মানে জনগণের কাছে গিয়ে তার ভোট চাইতে হতো। কিন্তু এখন দেখে যে আরেকটা তো দল নেই, মাঠে নেই, আছি তো আমরাই, আমারে এক্সপেল করলো, দুদিন পরে ঠিক আছে আরেকজন, আমি কতদিন পরে। আপনি আলোচনাটা যদি শেষে এই পর্যন্তই থাকে, তাহলে এটা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে কোনো লাভ হবে না। কিন্তু আমার প্রশ্নটা যেটা আপনার কাছে বিনীতভাবে ছিল, যে একটি দল যে একটা সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত যখন রুট লেভেলে কেউ মানেন না, তাহলে আপনি এই কথাটা পাইকারি ভাবে আপনি বলতে পারবেন না। যেমন ইতিমধ্যে একজন মন্ত্রীর শ্যালক তিনি প্রত্যাহার করেছেন, যেভাবে 3 জন করেছেন, এবং আরো করবেন, বা যারা করেননি
তারা দেখা যাক না প্রত্যাহার করার পর না, প্রত্যাহার তো শেষ হয়ে গেছে দিন। গতকালই শেষ হয়ে গেছে। আপনি 25 জন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করার মতন অবস্থা, সিদ্ধান্ত মানলো না, এবং সিদ্ধান্ত মানলো না এই যে তাদেরও ব্যাখ্যা বললেন আছে। যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে যাওয়ার এই যে সংস্কৃতিটা চালু হয়ে গেল। এটা তো এটার ভবিষ্যৎ কি? মানে ভবিষ্যৎ যে কি, এটা আমি যে আপনি একটু আগে বললাম যে ইতিহাসের কথা বলতে হয়। আপনি স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধু দিলেন, কিন্তু সেটা যদি কেউ বলেন যে আমি ঘোষণা দিয়েছি, আপনি বলেন অক্ষম এবং অযোগ্য লোকরা কিন্তু অন্যের মানে অন্যের কৃতিত্ব চিন্তাই করে, এটি আমার বিশ্বাস। অযোগ্য অপদার্থ না, এটা আপনার সাথে আমি এভাবে একমত যে অক্ষম অযোগ্যরাই অন্যটা চিন্তাই করার চেষ্টা করে। আমার যদি যোগ্যতা দক্ষতা থাকে তাহলে আমারটা নিয়েই তো আমি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। তাপমাত্রা নিয়ে তো এখন আমরা খুব নাবিশ্বাস অবস্থা, এবং সামনে তাপমাত্রার চাপ সামলানো কঠিন হবে। অলরেডি হিটস্ট্রোক থেকে আরো 7 জনের মৃত্যু হয়েছে। আমি একটা ছোট্ট প্রশ্ন, যেটা যে জলবায়ু নিয়ে আমরা নানা ধরনের কথা বলছি, বিশেষ করে আমাদের মতো দেশগুলো তো একেবারেই একটা দুর্বিপাকের মুখোমুখি। দুবাইয়ে এখন যে তাপমাত্রা, সেই তাপমাত্রা আছে আমার এখানে তাপমাত্রা আরো বেশি তাপমাত্রা। কিন্তু যেটা হয় এই জন্যে বাংলাদেশের বা এই ধরনের দেশের যে নিজেদের যে তৈরি হওয়ার যে জায়গাটা, সেইটা কি আমরা তৈরি হচ্ছি? যেমন যারা অনুষ্ঠান দেখছেন বা আমি নিজেকেও প্রশ্ন করি, আমরা কে কবে কয়টি গাছ লাগিয়েছি? আচ্ছা, এখানে আমি প্রথমে আপনাকে বলে নেই, যেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো প্রতি বছরই বলেন যে জুন জুলাইতে যখন গাছ বৃক্ষরোপণ করার, এবং আপনি আশ্চর্য হবেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, জানেন যে ছাত্রলীগ কিন্তু ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে লক্ষ লক্ষ গাছ রোপণ করার। এবং আবার পাশাপাশি কিছু আমরা দুর্বৃত্ত আছে যারা গাছ কাটায়। আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি, প্রতি বছরই আমি যে গ্রামে আমাদের যে জায়গাটাকে আছে সেখানে আমি প্রতি বছরই কিন্তু অনেক গাছ লাগাই। হ্যাঁ, গাছ লাগানোর মানে যে খালি জায়গা যেগুলো আছে, কিন্তু গাছ লাগানো এবং পাশাপাশি আমরা কিছু গাছ যে কেটে দেই শত্রুতা করে, আপনি এই কাজগুলো আমরা করি কিন্তু। আর পাশাপাশি আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকালও কিন্তু বলেছেন যে যুদ্ধ বিগ্রহের জন্য এই যে অর্থ না করে জলবায়ু পরিবর্তনের জন্য, এবং আপনি যখন মানে উন্নত দেশগুলো দায়ী, হ্যাঁ, সেই কার্বন নিঃসরণের জন্য, তখন কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা মানে বহির্বিশ্বে কিন্তু উচ্ছ্বসিত প্রশংসিত হয়েছেন তিনি এবং তার সরকার, যে আমাদের নিজস্ব ফান্ড, আমাদের এমনি আর্থিক অবস্থা ভালো না, তারপর কিন্তু আমাদের এই অবস্থাটা। কিন্তু যেটি বলেছেন যে আমাদের গাছ লাগানো আনো এবং জলাশয়, দুটি বিষয়। একটি হচ্ছে আপনার শহরের কথা যদি বলেন, গ্রামে তো তুলনামূলকভাবে শহরের চেয়ে অনেক সবুজ গাছপালা আছে, পুকুর টুকুর এখনো আছে। গ্রামেরও বিভিন্ন জায়গায় আপনার এলাকায় আমি জানি না কি অবস্থা, এখনো আছে, কিন্তু আমাদেরগুলো প্রায় ভরাট করার, ঢাকার আশেপাশে তো ভরাট প্রতিযোগিতামূলকভাবে পুকুর ভরাট করে বাড়ি টাড়ি করার জন্য ব্যবস্থা হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু খারাপ। মানে বারবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলছেন যে আপনারা ঘর বাড়ি বানান, বিল্ডার্সদেরকেই বলেছেন যে জলাধার রাখবেন, জলাশয় যেন থাকে, সেগুলো না রেখে এই যে অবস্থা, গরমে যে তীব্রতা ঢাকায়, আপনি হিট স্ট্রোক আরও বাড়বে তো আগামী মাসে, এই মাসেই না শুধু। মনে হয় যে আমরা তো এমনি জানি যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কিন্তু জ্যৈষ্ঠ না, এখন তো এই বৈশাখ মাসের শুরুতেই যে অবস্থাটা হয়ে গেল, এবং তাপমাত্রা আরও বাড়লে যে অবস্থাটা হয়, আপনি কালকে ঢাকা মেডিকেল কলেজের সামনে এক রিক্সাওয়ালা কাঁপতে কাঁপতেই পড়ে গেল, মারা গেল, 7 জন আপনি বলেছেন। এই হিট স্ট্রোকে অন্যান্য বছর এই অবস্থা হয়নি। সামনের দিনগুলোতে, আমি এই বছর না, এবছর ধরেন আমরা পার করলাম, সামনে আরও প্রস্তুতি আমাদের নিতে হবে। যে কথাটি বলেছেন যথার্থভাবে, যে গাছ লাগানোর মানে বিক্ষিপ্তভাবে ব্যক্তিগতভাবে চিন্তা করলে হবে না, সমষ্টিগতভাবে সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা না করি, তাহলে কিন্তু আমরা মরতে থাকবো, দায়ী করব কাউকে না কাউকে, তাতে লাভ হবে না। অনেক ধন্যবাদ আপনাকে। ঢাকায় কাতারের আমির দ্বিপক্ষীয় বৈঠক আজ, 6 চুক্তি 5 সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। এটা দেখেন না, কাতারের সাথে বঙ্গবন্ধুর সময় থেকেই কিন্তু কাতারের আমির যখন তিনি ছিলেন, তারই তো বংশধর, তখন থেকেই কাতারের সাথে আমাদের পারস্পরিক মানে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। এবং কাতার থেকে আমরা ওই যে জ্বালানি মানে গ্যাস আর কি, গ্যাস আনার, লিকুইড গ্যাস যেটা, তরল গ্যাস আনার চুক্তি এর আগে আছে। এবারও মনে হয় এবারের সফরে আজই তিনি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন এবং চুক্তিগুলি স্বাক্ষর করবেন, তারপরে বঙ্গভবনে যাবেন।
আজ বিকালে চলে যাবেন। এই দুদিনের মধ্যে 5টা চুক্তি এবং 6টা সমঝোতা সম্ভবত স্বাক্ষর হবে, এবং কাতারের সাথে মানে আমাদের এই সহযোগিতাটা বা বিনিয়োগের ব্যাপারটাও থাকবে। কাতার কিন্তু আমাদের বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারেও আগ্রহী, এবং এই জায়গাগুলোতে আমার মনে হয় যে এই সফরটা এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই 4 মেয়াদে মনে হয় এই প্রথম কোনো মধ্যপ্রাচ্যের কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফরে এলেন। এটা ভালো আমাদের জন্য। একজন পুলিশ কর্মকর্তাকে নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা হলো, বেনজির সাহেব, তো না তার সম্পদ অনুসন্ধানে দুদক মাঠে নেমেছে। একটি বিষয় যেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, তিনি একটানা 4 মেয়াদে সরকার পরিচালনা করছেন। তার সরকারের আমলে যে ভুল ত্রুটি হয়নি বা অন্যায় হয় না, অবিচার হয় না, এই কথাটা কেউই বলবে না, নিশ্চয়ই। কিন্তু একটি বিষয় যে আগে যখন দেখতাম আমরা বিচারের আওতায় আনা হয় না, বিচারের আওতায় মানে বিচারের বাণী নিভৃতে কাঁদে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে তার দলের মন্ত্রীরা জেলে ছিলেন, তার দলের এমপিরা যে কারাবাস মানে কারাভোগ করেছেন, শাস্তি হয়েছে, অর্থাৎ বিচারের আওতায় আনা হয়। আপনি অপরাধ মুক্ত আমরা সমাজ করতে পারিনি, সম্ভব হয়নি এখনো, হবে ভবিষ্যতে হয়তো, আমরা দেখে যেতে পারবো না। কিন্তু একটি বিষয় তো ঠিক যে তার সরকারের আমলে বিচারের আওতায় আনা হয়, শাস্তি হয়, তার দলের মন্ত্রী এমপিরা পর্যন্ত, তার দলের নেতারা পর্যন্ত শাস্তি ভোগ করেছেন। এটি হচ্ছে বড় কথা, যে আপনি যে যাই হোক না কেন বিচারের থেকে বাইরে যেন না যায়, বিচারের আওতায় যেন থাকে, যেই যত শক্তিশালী হোক না কেন, ক্ষমতায় থাকুক বা ক্ষমতার বাইরে থাকুক, শক্তিশালী যতই হোক না কেন, প্রভাবশালী, তাদের বিচারের আওতায় আনতে হবে। বিচার ব্যবস্থা আমাদের স্বাধীন, সেই স্বাধীন বিচার ব্যবস্থা যেন বিচারের আওতায় আনা হয়। বিচার ব্যবস্থার কথা বললেন, মাহবুবউদ্দিনের অব্যাহতি বিরোধে বিএনপির আইনজীবীরা, মানে সম্মানের সাথেই বলি, যেটা হলো যে আইনজীবীদের বা আদালত নিয়ে কথা বলার আগে আমাদের একটু সমীহ করে কথা বলতে হবে। কিন্তু আমি এই রিপোর্টে যেটা পড়লাম যে এই সমিতির একটি সংগঠন যখন চলবে, আমি আবারও বিনীতভাবে জানতে চাই যে সংগঠন চলবে তখন একটা গঠনতন্ত্র থাকবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এখানে বলা হচ্ছে যে কোনো গঠনতন্ত্র নাই, তাহলে সংগঠন চলে কি করে? এখানে যে জিনিসটা হচ্ছে দুই দিকেই, যে বিএনপি সমর্থিত এটি মানে আইনজীবীদের ফোরাম থাকে, আর আওয়ামী লীগ এবং তার সমর্থকদের একটি ফোরাম থাকে। এখানে মনে হয় লিখিতভাবে ওইভাবে গঠনতন্ত্র থাকে না। তারপরেও এটি হয় সাংবাদিকদের মধ্যে, যেমন আমাদের ফোরামগত লিখিত কোনো গঠনতন্ত্র থাকে না, আমরা ঐক্যবদ্ধ। সবচেয়ে বড় কথা হচ্ছে তারে একটা ফোরাম করেছেন, ফোরাম থেকে। তার আগে কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছিল তাকে যে বিএনপি থেকেই বহিষ্কার করে দেওয়া হবে। কিন্তু বিএনপি পরে দেখেছে যে বিএনপির কোনো কিছু না, বা বিএনপি থেকে করেনি। কিন্তু তিনি ঠিকই বলেছেন, এটিও করছে, অর্থাৎ বিএনপির নির্বাচনে সে বিজয়ী হয়েছেন, অধিকাংশ বিজয়ী হয়েছেন। সভাপতি বিএনপির পক্ষ থেকে মাহবুবউদ্দিন খোকন সাহেব বিজয়ী হয়েছেন, সেক্রেটারি এবং অন্য পদগুলো পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। এখন বিএনপি তাদেরকে ওই যে সব জায়গায় না, কোনো নির্বাচনে যাবে না, কিন্তু মানাতে পারছে না, খোকন সাহেবকে তো মানাতে পারলেন না। এটা তো রুহুল কবির রিজভী সাহেব নিজেই কিছুদিন আগে বলেছিলেন যে তাকে বহিষ্কার করা হবে তিনি যদি শপথ নেন। তিনি শপথ নিছেন, তাকে বহিষ্কার কে করবে? এখন প্রশ্ন হচ্ছে বিএনপির কারণে, আমি কেন বলছি বারবার, বিএনপির কারণে কিন্তু সমাজে রাজনীতিটা খুব দুর্বল হয়ে যাচ্ছে, রাজনৈতিক অঙ্গনটা। তারা সন্ত্রাসীর চিন্তা ভাবনা করে। আপনি শুরুতে যেটা বলছিলেন বিএনপি শক্তিশালী না বলে প্রবলেম হচ্ছে, প্রবলেম অবশ্যই। একেবারে রাজনীতি সম্পর্কে আমরা তো দেখে দেখে শিখি। আপনি আমি সাংবাদিকতা করতে করতে রাজনীতিবিদদের খবর ছাপতে ছাপতে যেটুকু জ্ঞান হয়েছে, যে তারা এমন একটা অবস্থায় রাজনীতিকে নিয়ে যাচ্ছে, যেটা জিয়াউর রহমান সাহেব বলেছিলেন যে মেক পলিটিক্স ডিফিকাল্ট, না? তো সেই অবস্থাটাই যদি নিয়ে যান তাহলে তো খারাপ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যে আলোচনাগুলো করলাম, নিশ্চয়ই যারা শুনলেন দেখলেন তারা নিশ্চয়ই অনুধাবন করবেন। প্রিয় দর্শক, আমরা যা বললাম, আলোচনা করলাম, আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল আবারও কথা হবে। খোদা হাফেজ।